বাংলার ঘরে ঘরে এমনি সন্তানই জন্ম নিচ্ছে। আর তার জন্য আজকের সুভাষের শ্বশুর আর তার প্রিয়জনদের কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। না 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 কিশোর, কিশোর আর আমি কাউকে চাই না, কিশোর কাউকে চাই না। এই নাও আমার এতদিন কাগজপত্র আমি তোমার হাতে তুলে দিলাম, তাই সমস্ত কিছু তোমার হাতে তুলে দিলাম কিশোর। তোমার সবাই তো আমার জীবনের ব্রত মামা। আমার এক হাতে তোমার বিশ্বাসের অধিকার, আর অন্য হাতে মাথায় মন্দিরের মৃত্যু। দিনের মধ্যে ওই মাথায় মন্ডলকে আমি ফিরে ছাড়া করবো। তারপর কিশোর কর্মকারের হাত আমি বৃক্ষের মতো সরিয়ে দেব দূরে, বহু দূরে। না না না, আমি তোমাদের সঙ্গে কিছুতেই যেতে পারবো না। তোমরা দয়া করে আমাকে 7 দিন সময় দাও। ক্ষমা, এই সুখম তোর প্যারের চাকর নাকি রে? গেলাম আমাকে চলে যাবে। আমাদের ব্যবসার একটা কায়দা কানুন আছে চম্পা, নগদ টাকা দিয়ে তোকে আমরা কিনে এনেছি। তাহলে কেন আমাকে এতদিন এখানে ফেলে রেখেছিলে? কেন একটুখানি আশ্রয়ের জন্য আমাকে এদের কাছে মিথ্যে কথা বলতে হয়েছে? তো আমারই তোর আপনজন, এইসব ভদ্রলোকদের সঙ্গে তোর কোনো সম্পর্কই নেই। তবু তো এতদিন এদের নুন খেয়েছি। এই ভাড়াটির ছেলেটার বউ যদি হঠাৎ বাড়ি ছেড়ে চলে যায়, এই ছেলেটা সবার কাছে কি কৈফিয়ত দেবে? কেসটা কি বলতে হবে? ওই ছেলেটাকে তুই ভালোবাসিস নাকি বে? জানি না, হ্যাঁ জানি না এইসব আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বলতে পারি, বাইচের ভালোবাসাকে কেউ বিশ্বাস করে না, কেউ কোনো মর্যাদা দেয় না। ফালতু লাফাড়া করিস না, আমাদের সঙ্গে ফিরে চল। যাবো নিশ্চয়ই যাবো। বাপের বাড়ি যাচ্ছি বলে এদের কাছে ছুটি নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে যাব। তোর ফালতু বল শুনে টাইম আমার নেই। চলে আয় আমার সঙ্গে বলছি, চলে আয়। গায়ের জোরে সব কাজ হয় না, ছেড়ে দাও ওকে। তুই তো দেখবি শালা পীর বাবার মতো বাদ চালাচ্ছিস যাবে। তুমি তো কোনোদিন সংসার করোনি, কিন্তু আমি করেছি। আমি জানি সংসারে বাতাসে বড় বিষ আছে, সেই বিষ একবার মনের ভিতরে ঢুকলে সারা জীবন সংসারে মাটিতে শুয়ে রেখে দেয়। আবে চেষ্টা কি বলতো? আর চম্পাকা থেকে নিজের জীবনের কথাটা মনে পড়ে গেল। খেতে দিতে পারতাম না বলে ওটা আমার ঘর ছেড়ে আরেকজনের সঙ্গে ভেঙে গিয়েছিল। সেই ছেলেটা কিছু খাইয়ে ওকে পাগলা কারোতে ফেলে রেখে পালিয়ে গেল। আমি আজও তার মাসে মাসে চিকিৎসার টাকা পাঠাই। ওস্তাদ কেন সে তোর সঙ্গে ছিল, বেইমানি করে পালিয়ে গেল, তার জন্য তুই পয়সা খরচ করছিস? ভালো হয়ে গেলে আমি আপনার ওকে নিয়ে সংসার করবো। ওস্তাদ তাদের সংসার। কাঁদো বিচ্ছু কাঁদো। আজও আমিও বেশ বুঝতে পারছি যে সংসারে খাঁচায় ঢোকা যত কঠিন, এই খাঁচা ভেঙে বেরোনোর যন্ত্রটা তার চেয়ে অনেক বেশি কঠিন। লেকিন তোমার চোখে কোনোদিন পানি আসবে না। কেন জানে? বিয়ের রাতে আমার বিবি আমার এই চোখটায় কাটার আঁচড় দিয়ে কারিয়ারের সঙ্গে পালিয়ে গেছে। ইউসুফ, তাই মেয়ে মানুষ দেখলে আমি সারা ছেড়া করি। ইউসুফ, সংসার আমি ছেড়া করি। খবরদার ওই মেয়েটার সঙ্গে কোন রকম অভদ্রতা বলে আমি কিন্তু অবশ্যই পুলিশ চাচ্ছি। শালা ভদ্রলোকের বাচ্চা, তুই তো কালকে পুলিশ দেখাচ্ছিস,
বলতে আমি সবাই একজনের ছান নিয়ে চলে যাব। আমার নাম ইউসুফ। চলে চম্পা, তুলসী করে প্রদীপ জ্বালিয়ে কোনো আগুনকে যেন আঁচলে বাঁধিস না রে। বিচ্ছু, তাতে তুই একাই জ্বলবি না, গৃহস্থের ঘরটা পুড়ে ছাই হয়ে যাবে। ছাই। তবু কার মনটা যে কোন আগুনে পড়ে তাকে দেখতেও পায় না, দেখানোও যায় না। আমার জন্য কারো কোনোদিন মন পড়েনি আর পড়বেও না। ওসব কথা না বলে চলো, খাবে চলো। আমি হোটেলে বাজার থেকে খেয়ে এসেছি। কি বলে? কি বলে তুমি তুমি খেয়ে এসেছো? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি খেয়ে এসেছো? কেন, আমি তো তোমাকে খেয়ে নিতে বলেছি। বলেছ, তবু কোনো গৃহস্থ ঘরের বইরা স্বামীকে না খাইয়ে আগে খেতে পারে না। তুমি কেন বারবার ওই মিথ্যেটাকে আঁকড়ে ধরতে চাও চম্পা? ওসব কথা যত ভাববে তত তুমি মিথ্যের ফাঁদে জড়িয়ে যাবে। দুদিন পরে তো চলে যাবো দাস, চলে যাব, তখন তো তোমাকে কিচ্ছু বলতে আসবো না। সত্যি অদ্ভুত আমাদের সম্পর্ক। তোমাকে থাকতে বলতেও পারি না, আবার যাওয়ার কথা ভাবলে না মনের কোন একটা কাঁটা ফুটে ওঠে। মিথ্যে বলছো তুমি, মিথ্যে। আমার জন্য তোমার কিচ্ছু হয় না। আমার জন্য যদি তোমার কিছু হতো তাহলে তুমি খেয়ে আসতে পারতে না, খেয়ে আসতে পারতে না। আমি কিন্তু খেয়ে আসিনি চম্পা। খাওনি? না চম্পা, আজ বাজারে গিয়ে দুটো ছবি বিক্রি করে কিছু টাকা পেলাম, আর সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে হইচই করে হোটেলে গিয়ে বসেছিলাম। কিন্তু আমার গলা দিয়ে কোনো খাবার নামলো না চম্পা। দেখো, বাজার থেকে বেরিয়ে ওই হোটেল থেকে বেরিয়ে আমি একটা শাড়ির দোকানে গিয়ে তোমার জন্য শাড়িটা কিনে নিলাম। দেখো, আমার জন্য তুমি শাড়ি কিনেছো দাস? তুমি সত্যি বলছো আমার জন্য কিনেছো? ভাবলাম কটা দিন তো তুমি আমাকে রান্না বান্না করে খাওয়ালে, আদর যত্ন করলে। না না দাস, অমন করে বলো না। তুমি তুমি বরং বলো এই শাড়িটা তোমার আমাকে দেওয়া ভালোবাসার উপহার। বলো না উদাস, বলো না, মিথ্যে করে হলেও বলো। আমি যে মিথ্যে বলতে পারি না চম্পা। তুমি যখন ছবি আঁকতে বসে সাদা ক্যানভাসের বুকে তোমার সিঁদুর পোড়া মুখটা আমার বার বেশি ওঠে, তখন মনে হয়, তখন ঘরে ফেরার জন্য মনটা আমার সাজের পাখির মতো নানা চাপায়। একে কি ভালোবাসা বলে চম্পা? এর জবাব তো আমার জানা নেই উদাস। শুধু আমি এইটুকু বলতে পারি, যদি কোনোদিন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাহলে তোমার দেওয়া এই শাড়িটা গলায় দিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে যাবো উদাস। না না চম্পা, না, তুমি মরবে না চম্পা। তুমি বাইজি হলো তোমার মনটা যে সত্যম শিবম সুন্দরমের পূজারী। আমার অন্ধকার জীবনে তুমি যে আলোর শিখা। উদাস, আমার হিয়ার মাঝে উদাস, দেখতে পাই তোমায়, উদাস। আমার হিয়ার মাঝে তুমি যেটা দেখছো তো সেটা বাইরের থেকে সত্যি মনে হলো, ভিতরটা একটা মিথ্যার মিনারের উপর দাঁড়িয়ে আছে। আমাকে ভোলাবার চেষ্টা করো না, আমাকে ভোলাবার চেষ্টা করো না। আমি এতদিন লোকের কাছে শুনেছি যে তুমি বিয়ে করেছো, নতুন বউ নিয়ে সংসার করছো। না না বোন না, তুমি ভুল শুনেছো, মিথ্যে শুনেছো। আমরা স্বামী স্ত্রী নই। হাতে শাখা, শিশিতে সিঁদুর পরে মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করছে না? না বোন না, এগুলো মিথ্যে।
জন্য, উদাসের এই ঘরটার একটু আশ্রয় পাওয়ার জন্য আমি মিথ্যে শাখা সিঁদুর পরে আছি। তাহলে তাই যদি সত্যি হয় তাহলে সেই সাজকে মেনে নিয়ে উদাস কেন? কেন তোমার সঙ্গে ঘর করছে? রূপা প্লিজ, রূপা প্লিজ, বিশ্বাস করো, বিশ্বাস করো, একটা রাতের জন্য না ওকে আমি আশ্রয় দিতে বাধ্য হয়েছিলাম। আর মাসিমা বিশ্বমশাই ওকে আমার বউ ভেবে ভুল করেছে। আর তাই একটা অজানা অচেনা মেয়ের সঙ্গে দিনের পর দিন তুমি একটা ঘরে রাত কাটাচ্ছ। না না, বিশ্বাস করো, আজ পর্যন্ত কোনো দিন আমরা এক ঘরে রাত কাটাইনি। তোমার উদাস আকাশের মতো পবিত্র। তাই তাহলে তোমার সেই পবিত্র মানুষটা আজ আমার কাছে একটা বিশ্বাসঘাতকের জীবন্ত মূর্তি। আমি বিশ্বাসঘাতক নই রূপা। এই মুহূর্তে হয়তো সবাইকে আমি সব কথা খুলে বলতে পারছি না, কারণ মাসিমা বিশ্বমশাই ওকে আমার বউ ভেবে ভুল করেছে। বাবা চমৎকার, উদাস চমৎকার, সবাই ভুল করেছে, সবাই। আর তুমি নির্ভুল। উদাস বলো না কেন তুমি আমাকে এমনি করে ঠকালে? না বোন, না, ও তোমাকে ঠকায়নি, ও তোমাকে ঠকায়নি বোন। গঙ্গার জলে তো অনেক মরা ভেসে যায়, তবু তো গঙ্গার জল পবিত্র। তোমার উদাসও তেমনি একটা অপবিত্র নোংরা পাইচিতে এই তার পবিত্রতার ছোঁয়ায় এই সংসারের মাঝে আমাকে একটা নতুন পরিচয় দিয়েছে। কি বললে তুমি? তুমি একটা বাইজি? যে নিজের দেহের কামনা বাসনা মেটাতে দেহ বিক্রি করে নিজের পেট ভরায়, তার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তুমি আমাকে 2 দিন সময় দাও রূপা, ও চলে গেলে আমি তোমাকে সমস্ত কথা বুঝিয়ে বলবো। না, তো তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমি এই মুহূর্তে তোমাকে আমি ঘেন্না করি। আর কখনো কোনোদিন তুমি আমার সামনে গিয়ে দাঁড়াবে না। রূপা, উদাস, রূপা, আমি তোমাকে ঘেন্না করি। যেও না রূপা, উদাস রূপাকে ফেরাও। গিয়ে কোনো লাভ নেই চম্পা। সত্যি আর মিথ্যে হলো 2 সতীনের মতো, তাদের দুটোকে নিয়ে ঘর করা যায় না। তবু তোমার ভালোবাসার ঘর ভেঙে আমি এখানে থাকতে চাই না। আমি চলে যাব এক্ষুনি, এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চলে যাব। দেখা গেলে তো চলবে না বৌদি, ওই ভাড়াটের বাড়িওয়ালা সবাইকে ঘর ছেড়ে চলে যেতে হবে। যাকে বলে সে তো তুলে ফেলা। কি আজে বাজে কথা বলছেন? তাই আমরা আদালতে পরোয়ানা হাতে নিয়ে হাজির হয়েছি। কিন্তু আপনারা কেন আজে বাজে সব কথা বলছেন? কেন এসেছেন এখানে? কি চান? সেটা আপনাকে বলবো না, বলবো মাধাই বাবুকে। মাধব বাবুকে? মাধাই বাবু, ও মাধাই বাবু, ভালো মুখ তুলে বসে থাকে না। বেরিয়ে আসুন বলছে। আস্তে এই ফটুপুরে ফোনের বাড়িতে আপনারা তো চেল্লাচ্ছেন কেন? কি হয়েছে? মানে পরের ভিটাতে ভাড়া নিয়ে বসে আছো, পরে খেলে এখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই হারামজাদা, তুই কি ঘুষের পয়সায় মাল টেনে এসেছিস? আর দুপুরে চেঁচাচ্ছিস কেন? সুবলের শ্বশুরবাড়ি না হলেও নিজের ছেলে শ্বশুরবাড়িতে বসে আছেন বই কি? এ শালার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। বৌমা, তুমি একবার কোনে ঠান্ডা জল এনে এর মাথায় ঢালো। বাবা দাঁড়ান, আমার মনে হয় কোনো গোলমাল আছে। আচ্ছা, আপনারা পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন আপনারা? আগে বলতে চাইছি, আজ থেকে 3 মাস আগে এই মাথায় বাবু এই ভিটে বাড়িটা পৈত সরকার হাতে বিক্রি করে দিয়েছে। আমি বাড়ি বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, আজ তার শেষ দিন। এই সুবল, আমরা শুধু বাড়ি বিক্রি করতে যাবো কেন বলতো? আপনি না বাড়ি বিক্রি করেছেন এই মাথায় বাবু। দেখি এ তো আপনার সই করা বলে মনে হচ্ছে। সে কি বাবা নিজের সই? তো বাবা নিজেই জানে না। জাল ওরা নিশ্চয়ই জাল দলিল বানিয়েছে রে মা, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ আসল দলিল এখন আমার কাছেই আছে।
না 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 আসল দলিল আসল দলিল হস্তান্তর করিলাম বলিয়া এখানে লেখা রয়েছে। সেটাই তো ভুল করে ফেলেছেন উকিল বাবু, কারণ আসল দলিলটা আমার আলমারিতেই তালা বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে সেটা এনে দেখে এলাম না কেন? চোখ শুরু করলে বিবাদ ভঞ্জন হয়ে যাবে। মা মা এই নিন চাবি, জানতো আসল দলিলটা নিয়ে আসুন। আপনারা কাগজপত্র মীমাংসা করুন, আমি বরং ওই ভিতরে গিয়ে মালপত্র সব বাইরে বার করে দিই। এই নাও, এখন আমার বাড়ির ভাই সুখীর বয়সে হাজির হয়েছে। তাহলে আমরা পুলিশ ডাকবো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা পাকাতে হবে নাকি বলছিস? কাউকে কিছু করতে হবে না। মাসিমা মাসিমা দলিলটা নিয়ে গেলে সব তর্কের মীমাংসা হয়ে যাবে। কিন্তু আলমারিতে দলিল নেই রে উদাস। দলিল নেই? দলিল নেই মানে? আলমারিতে সব জিনিস আছে, শুধু দলিলটাই নেই। দলিল নেই? আমি নিজের হাতে দরজার চাবি বন্ধ করে রেখেছিলাম। কি বলছেন বাবুজি? তালা বন্ধ ড্রয়ার থেকে দলিলটা যাবে কোথায়? চাবিটা কোথায় রেখেছিলেন? আমার কাছে ছিল, আমি সবসময় ওটাকে আমার আঁচলের মধ্যে বেঁধে রাখতাম। তাহলে তালাবদ্ধ ড্রয়ার থেকে দলিলটা কি করে উধাও হয়ে গেল আমি চম্পা? তো কিছু বুঝতে পারছি না গো। মা বাবা ও বাড়িতে যাওয়ার পর থেকে আমি কোনোদিন আর চাবিটা আঁচল ছাড়া করিনি। ও কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না। আসলে যখন চাবি বেঁধেছিলে তখন তোমাকে ওই দলিলটা বের করে দিতে হবে। বাবা বাবা বিশ্বাস করুন, আমি ভগবানের নামে শপথ করে বলছি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আজ আমার বিশ্বাস অবিশ্বাস সব তাল গোল পাঠিয়ে যাচ্ছে মা। এখন আমি বুঝতে পেরেছি বিরাট একটা ষড়যন্ত্র করে আমাদের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আমার ছেলে ওই সুভাষ ফাঁকি দিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে, আর এই বাড়ির কেউ আমার আসল দলিলটা তুলে দিয়েছে ওদের হাতে। তাহলে আমার বৌমা কিছুতে এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কারণ ও সেদিন আপনাদেরকে জোর করে ও বাড়িতে পাঠিয়েছিল, আর তাই সে মিথ্যে পরিচয় নিয়ে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। মিথ্যে পরিচয় দিয়েছে মানে? তুই কি বলতে চাস উদাস? হ্যাঁ, চম্পা আমার বউ নয়, সমাজের আবর্জনা থেকে উঠে আসা এক পতিতা বাইজি। হ্যাঁ, একটা গুন্ডা জোর করে আমার গলায় ছুরি ধরে ওকে এখানে রেখে গেছিল, আর আপনারা ওকে আমার বউ ভেবে ভুল করেছিলেন। ভুল নয়, সবকিছু জেনে শুনে এই মালাই কাকা এই মেয়েটাকে বাড়িতে ব্যবসা খেতে বসেছিল। আরে আগে জানলে না আমরা সেই আসলে বাসর জায়গাতে আসতাম। এসেছিল এই কদিন হলো, আমিও দেখেছি বেশ কয়েকটা নোংরা লোক এই বাড়িতে এসেছিল। ছি 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 বৌমা, যারা তোমাকে নিজের বলে বুকে টেনে নিয়েছে তাদের সঙ্গে তুমি এত বড় বেইমানি করতে পারলে? না চাচা না, আমি কারোর সঙ্গে বেইমানি করিনি, বিশ্বাস করো। আমি চক্রান্তের শিকার হয়েছি চাচা, চক্রান্তের শিকার হয়েছি। তুমি যে একজন বাইজি সে কথা কি তুমি অস্বীকার করতে পারো? না বাবা, না পারি না অস্বীকার করতে। সত্যি আমি একজন বাইজি, যার স্বামী সংসার এইসবের স্বপ্ন দেখা মহাপাপ। কিন্তু বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন মা, আপনারা যখন সবাই মিলে আমাকে বধূর সাজিয়ে দিলেন, তখন আমার বুকের ভেতর লুকিয়ে থাকা সংসারের স্বপ্নটা হোমের আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠল। তাই তো নরকে পড়ে থাকা জীবনটাকে আমি দুদিনই স্বর্গের পথ দেখাতে চেয়েছিলাম মা, স্বর্গের পথ দেখাতে চেয়েছিলাম। সেই জন্য তুমি আমার ঠাকুর ঘর অপবিত্র করেছো, রান্নাঘর থেকে শোয়ার ঘর সমস্ত তুমি অপবিত্র করেছো। তুমি দলিল চুরি করে আমাদের তুমি বাড়ি ছাড়া করেছো। শয়তান, নোংরা, পাঁচের মেয়ে কোথাকার, চলে যাও। মারো মা, মারো, কিন্তু বিশ্বাস করো মা, তোমাদের ভালোবাসার ছাড়া আমি কিচ্ছু চুরি করিনি মা, আমি কিচ্ছু চুরি চুরি করোনি তুমি আমাদের বিশ্বাস ভালোবাসার বদলে তুমি কি দিয়েছো?
অধর্ম অপবিত্রতার মন্ত্র ছাড়া তোমার মনে আর কি আছে চম্পা? শোনো ভাইজি, তোমাকে এতদিন আমি মা বলে ডেকেছি, তাই তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারবো না, কিন্তু এই মা শব্দটার সম্মান রাখতে তুমি তুমি দোয়া করে এই বাড়ি থেকে চলে যাও, এই মুহূর্তেই চলে যাও, চলে যাও। যাবো যাবো বাবা যাবো। আমিও যে তোমাকে বাবা বলে ডেকেছি, তাই বাবা ডাকের অমর্যাদা আমি কোনোদিন করব না, তাই আমি চলেই যাচ্ছি। তাই যাবার সময় আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যেখান থেকে হোক যেমন করে হোক আমি আমি আপনাদের দলের ফিরে আনবোই আনবো। আমার মা বাবাকে কেউ বিনে ছাড়া করতে পারবে না, কেউ না, কেউ না। আর সেদিন তোমাকে স্বীকার করে নিতে হবে যে বাইরে হলেও এই চম্পা মায়ের মনটা সত্যম শ্রীমম সুন্দরমের পবিত্র মন্ত্রটা, পবিত্র মন্ত্রটা যার নাম হবে শান্তি সদন, শান্তি সদন। আর সেই শান্তি সদনে এই বুড়ো বাবা মায়েদের কোনোদিন জায়গা হবে না, বুঝছেন? এই বুড়ো বাবা মায়েদের কোনোদিন জায়গা হবে না। সেখানে নতুন যুগে স্বামী স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে নতুন স্লোগান হবে, আমার আগো বুড়ো বাবারা ভাগো, জাগো জাগো বুড়ো বাবারা ভাগো ভাগো। আমরা এখন কোথায় যাব? কেন ভাবিজি, এই ছোট্ট ভাইটা তো তোমাদের পর হয়ে যায়নি। ভাই, হ্যাঁ ভাবিজি, তোমরা আমার ঘরে চলো। রক্তের বন্ধন না থাকলেও আমাদের যুগ যুগ ধরে আত্মার বন্ধনে বাধা পড়ে গেছি ভাবিজি। গফুর চাচা, না গফুর ভাই, তা হয় না। কেন হয় না মাথায়রা? আমাদের ছোঁয়া খেতে তোমাদের কি ধর্মে বাঁধবে? ধর্ম তো আমাদের বাপ ছেলে সম্পর্কে আঁকড়ে রাখতে পারলো না, আমাদের এই 14 পুরুষের ভিটিটাকে তো বাঁচাতে পারলো না গফুর ভাই। তাহলে তাহলে আর না বলো না মাথায়রা, চলো চলো, আমরা যতদিন বাঁচবো ভাই ভাই এক ছাই হয়ে বাঁচবো। আমরা সবাই একই একসাথে বাঁচবো। কিন্তু উদাস, তুই কোথায় যাবি? জানি না, জানি না আমি কোথায় যাবো, কি করবো। আচ্ছা আমি মনের দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছি, তোমার হাত জোর করে ভগবানকে ডেকে বলছি, চম্পা ভাই যেন তার প্রতিজ্ঞা রাখতে পারে, জীবনে একটি বার তুমি এই বঞ্চিত নারীকে জিতিয়ে দাও ভগবান। দেবে রে উদাস, দেবে। আর আমার
না রে মুছে দে নয়ন কন্যা হাসির খেলা এই তো জীবন কাঁদিস না রে মুছে দে নয়ন কন্যা হাসির খেলা এই তো জীবন জীবনে আঘাত ছিল আসবে আসবে তুমি ভাবে না হৃদয় ভাসবে জীবনে আঘাত ছিল আসবে আসবে তুমি ভাবে না হৃদয় ভাসবে আমার সুখে তুমি জিতবে না জিতবে না আমার সঙ্গে বেইমানি করে কেউ জিতবে না আমিও সারা পুরাই গন্ডাই তোমার জানলার বাইরে আমি সেই ওষুধগুলো পুড়িয়ে গেলাম এ থেকে প্রমাণিত হচ্ছে মামাকে তুমি কোনোদিনও এই বিষ ওষুধ খাওয়াওনি। খাওয়াইনি খাওয়াইনি কারণ আমি জানতাম তুমি একদিন না একদিন আমাকে এখান থেকে ধোকা দিয়ে তাড়িয়ে দেবে তার জন্য তুমি আমার সঙ্গে ধোকা দিয়েছো। 1 বছর ধরে আমি ওই শালা পরিত সরকারের মোরা মুখটা দেখার জন্য শকুনের মতো চেয়েছিলাম, কিন্তু কিন্তু তোমার জন্য আমার এখনো কাজ হয়নি। বাহ! বাহ, কিশোর! বাহ! তুই এত বড় শয়তান যে আমার বিশ্বাসের বদলে তুই আমাকে বিষ খাইয়ে মারতিস। আমি মামা তুমি তুমি কি কি বলছো মামা? ওই ওই ছেলেটাই এই ওষুধগুলো খাইয়ে তোমাকে। আমি এখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। ওই ছেলেটার জন্য আমি বেঁচে আছি, অথচ অথচ তুই পরমাত্মীয় হয়ে তুই এইভাবে আমাকে। এবার ওকে জানার চেষ্টা করুন বাবু। ও যদি এখানে থাকে তাহলে এই মহিম চলে গেলেও আপনারা বাঁচবেন না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সব বলতে হবে না, মামা সেটা হারে হারে টের পেয়েছে। যা ভাগ এখান থেকে, ভাগ। যাচ্ছি বাবু যাচ্ছি, তবে আবার আমাদের দেখা হবে। আর সেদিন তুমি আমার আসল চেহারাটাকে হাড়ে হাড়ে চিনতে পারবে কিশোর বাবু। কথাটা মাথার মধ্যে রাখবেন। তোর জন্য আমি নিজের ছেলে মেয়েকে পর করেছি, ওই মাথায় মন্ডলের মতো একজন সৎ মানুষের সর্বনাশ করেছি। তোর মতো জানোয়ারকে আমি ওই পুলিশের হাতে তুলে দেবো। কিন্তু আমি যে তোমাকে খুন করতে চেয়েছিলাম তার কোনো তো প্রমাণ নেই মামা। আর পুলিশ প্রমাণ ছাড়া আমাকে তো হাত কড়া পরাতেই পারবে না। কিন্তু আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে দূর দূর করে বের করে দেবো। তখন পথে পথে ভিখারি হয়ে ঘুরে বেড়াবি। বড্ড দেরি করে ফেলেছো মামা। তোমার পাওয়ার অফ পেটালির জোরে আমি এর মধ্যে তোমার সমস্ত সম্পত্তি ওই গুলজারি লাল মাহাতোর নামে বিক্রি করে দিয়েছি।
গুলজাইলাল মাহাতো? না সত্যি সত্যি করো, গুলজারিলাল মাহাতো নামে কোনো ব্যক্তিই নেই। আমি নামিতে সমস্ত কিছু লিখে নিয়েছি, আর আজ তোমাকে সপরিবারে বাড়ি থেকে বিদায় নিতে হবে। না বাবা, তুমি ওকে গালগাল দিও না, তাহলে যে ওই কথাগুলো প্রতিধ্বনি হয়ে তোমার গায়ে আবার ফিরে আসবে বাবা। তুই ঠিক বলেছিস উর্মি। অর্থের নেশায় অন্ধ হয়ে আমি স্নেহ ভালোবাসা রক্তের সম্পর্কে ডুবে ফেলেছি। এককাল সাপকে কণ্ঠহার করে গোলায় পড়েছি। এখন এখন বিশেষ জ্বালাটা তো আমাকে ভোগ করতে হবে রে। না বাবা না, তুমি একা তা ভোগ করবে না। তোমার সেই নির্বুদ্ধিতার জন্য তোমার নিজের ছেলে মেয়েকেও সেই ফল ভোগ করতে হবে বাবা, ভোগ করতে হবে। না, এখনো সময় আছে। ভুল যখন বুঝতে পেরেছি তখন আমি মাথা উঁচু করে দাঁড়াবোই। কি করে দাঁড়াবে বাবা? লতা যে কোনো অবলম্বন ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না। তুমি তুমি ওর উপর বিশ্বাস করেছিলে, একটা বৃক্ষকে তুমি আঁকড়ে ধরেছিলে, কিন্তু বাবা তুমি নিজের ছেলে মেয়ের উপর যখন বিশ্বাস করোনি, যখন ওই বৃক্ষটা তোমার পায়ের তলা থেকে মাটিটা সরিয়ে নিয়েছে, তখন তুমি কিভাবে আবার সোজা হয়ে দাঁড়াবে বাবা বলো তো? তোরা তো আছিস রে মা, তুই আর দেবব্রত তো। এই পৃথিবীতে তোরাই আজ সবচেয়ে বড় বল আর ভরসা রে মা। দেবব্রতকে তুমি কোনদিন ভরসা করতে পারোনি বাবা। সে সরকার বাড়ির এক অক্ষম সন্তান। না রে না, তুই দোষ রে, তুই দোষ। আমি এক অক্ষম অপরাধ বাবা। আমি তোদের কাছে হাত জোর করছি রে, আমাকে একটা তোরা শেষ সুযোগ দে। কিন্তু আমি যে আর তোমাদের কোনো সুযোগ দেব না। এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। চমৎকার বিষয়টার চমৎকার। একটা রাস্তার কুকুরকে একবেলা ভাত খাওয়ালে সে তার মনিবের পায়ের তলায় মাথা নত করে, কিন্তু তুমি না মানুষ বিষয়টা। কাকে মানুষ আদর করে কেউ বাদরের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেও সে কখনো মানুষের পরিচয় পায়। পাগলা রে, মানুষ শুনবে। বিশ্বাস, ভালোবাসা, মায়া, মমতার নামাবলী গায়ে দিয়ে যারা রক্ত চুষে খায় তাদেরকে জানোয়ার বলে চেনা যায়। এখন যখন সব কিছু বোঝাপড়া হয়ে গেছে, তাহলে এবার মানে কেটে পড়ো। বিদায় তো হতেই হবে। আর এই সর্বনাশটার জন্যই আমাদের বাড়ির সবার চৈতন্য এসেছে। আর এই সর্বনাশটাই আমাদের তিনজনকে এক ছাদের তলার নিচে নিয়ে এসে মিলন বন্ধনে সেতু বাঁধতে সারা দিয়েছে। তাই তো বাবা তোমাকে আর নতুন করে সবকিছু শুরু করতে হবে বাবা, শুরু করতে হবে। শুরু নয় উর্মিলা, শুরু নয়। আমার জীবনের আজ ভূত ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে উর্মিলা। কি হচ্ছে বলো সুভাষ, বলো। আর সমস্ত কিছু সর্বনাশের জন্য আমি প্রস্তুত হয়ে আছি। বলো সুভাষ, বলো কি হয়েছে। আমাদের অফিসের ওই স্টাফরা যে স্টাইল দেখেছিল, সরকার আজ তাদের কথা সব মেনে নিয়েছে। আর আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আর বাবাকে সে পুরোনো গোডাউনে বহাল রেখেছে উর্মিলা। সুভাষ, একে তুমি সর্বনাশের কি বলছো? এ তো সর্বনাশ নয়। আজ যে অধর্মের পরাজয় হয়েছে আর ধর্মের প্রতিষ্ঠা হয়েছে, ধর্মের প্রতিষ্ঠা। আর নতুন করে লজ্জা আর গ্লানির হাত থেকে আমরা যে মুক্তি পেলাম সুভাষ, মুক্তি পেলাম। কিন্তু আমি ছেলে হয়ে বাবার উপর যে বেইমানি করেছি, এই মুক্তি নিয়ে তার কাছে যাবো কি করে উর্মিলা? সুভাষ, এখন কোথায় থাকবে রে পাগলা? এই বাড়ি আমি লিখে নিয়েছি। ওই বইয়ের আঁচল ধরে বেরিয়ে পড়া। চলো বাবা, সবার আগে আমরা ওই দেবতার মতো মানুষটার কাছে গিয়ে সবাই মিলে ক্ষমা চাইবো। চলো। কিন্তু যে মানুষটাকে আমরা ভিটে ছাড়া করছি, সেই মানুষটাকে আমাদের ক্ষমা করবে উর্মিলা? নিশ্চয়ই করবে, কারণ সেই যে সর্বহারা 4 ক্লাস, তার
তাই তার কাছে যে আজ ঘর হয়ে গেছে। তাই তাই আমিও আজ আপার ক্লাস থেকে নেমে ফোর্থ ক্লাস হয়ে সেই মানুষটার কাছে ক্ষমা চাইব রে মা। তার জন্যে তুই অনেক ধন্যবাদ কিশোর, অনেক ধন্যবাদ। একজন সর্বহারা ফোর্থ ক্লাসে আজ আমি ভীষণ খুশি রে, সত্যি সুখী, সত্যি সুখী। কিন্তু তোমাকে আমি শুধু থাকতে দেব না। বাবা যখন আমার উপর একবার তখন তোমাকে শাস্তি দিয়ে বাবার অপমানের বিচার আমি করবই করব। তুমি কিছুতেই বাঁচবে। এই কিশোর কর্মকার আইনের ফাঁক রেখে কোনো কাজই করে না। কিন্তু আইনের উপর একটা পুণ্যের হিসাব আছে কিশোরদা। সেই ধর্মের কলটা কখন কোন বাতাসে নড়বে তা তুমিও বলতে পারবে না। শর্মিলা, হ্যাঁ, আজ যে আমরা সবাই সত্যি সত্যি নিঃস্বরিক্ত ভিখারি, চরম ভিখারি হয়ে গেছি। এই যে আমার প্রতিজ্ঞা আমার পূরণ হয়েছে। এই যে আমার সিঁদুরের জয় হয়েছে, আর সেই জয়ের পথ ধরে তোমার পরাজয় একদিন আসবে কিশোরদা, একদিন আসবে। ভুলে যেও না কিশোরদা যে পিপিলিকা যখন ছটফট করে অন্তত বেড়ে যায় তখন তার ডানা জগায় ঠিকই, কিন্তু তাই বলে সে কোনোদিনও পাখি হতে পারে না কিশোরদা, কোনোদিনও পাখি হতে পারে না। পাখি নয়, এই কিশোর পাখি হয়ে তোমাদের বাড়িতে নেমেছিল। এবার সে ও কার সুখের আকাশে ডানা মেলে সে তাই তো ঠিক সময় আমি তোমার ভোগের জন্য নৈবেদ্য হয়ে এখানে এসেছি কিশোর বাবু। আরে এসো 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 এসো। আজ তোমাকে আমি সারা রাত তোমাকে নিয়ে বিজয় উৎসব করবো। তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু তার আগে যে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ওই মাথায় মণ্ডলের জমির দলিলটা তোমাকে আমার হাতে তুলে দিতে হবে। তারপর আমি সারা জীবনের মতো তোমার ঘরে গিয়ে আমি থাকবো। সে দলিলটা যে আমার কাছে আছে সেটা জানলে তুমি কি করে? আমি এতদিন তার বাড়িতেই ছিলাম, আর আমি ইউসুফের কাছে সমস্ত কিছু জানতে পেরেছি। কিন্তু এত কষ্ট করে যে আমি দলিলটা পেয়েছি সেটা তোমাকে ফিরিয়ে দেব কেমন করে? না দিলে তুমি আমাকে পাবে না। পাবো, আমি নিশ্চয়ই পাবো। ভুলে যাও না চম্পা, তোমাকে আমি নগদ টাকা দিয়ে নিয়ে এসেছি, আর এখন আমি তোমার ওই দেহটার মালিক হচ্ছি আমি। তাহলে তুমি আমার মৃত দেহটাই পাবে। তোমার সামনে দাঁড়িয়ে এই দেখো বিষ, এই বিষটা আমি সবটুকু খেয়ে ফেলবো। শুধু আমি মরে যাব না, আমি মরে যাবার পর ওই পুলিশ এসে তোমাকে হাজতে বাস করাবে। চম্পা ভাই, তুমি কিন্তু আমাদের ব্যবসার নিয়ম ভঙ্গ করতে চাইছো চম্পা ভাই। না কিশোর বাবু, নিয়ম ভঙ্গ আমি করিনি। তুমি এতদিন সবাইকে নিয়ে আলু পেঁয়াজের মতো ব্যবসা করেছো, তাই এই চম্পা ভাই নিজেকে আজ নিলামে তুলছে। হয় দলিল দাও, আর এক হাতে তুমি আমাকে নাও।
শরীর এক হাতে নাও আর এক হাতে তুমি আমাকে নাও। বলো কি করবে, বলো কিশোর বাবু কি করবে, বলো বলো কি করবে, বলো বলো, উত্তর দাও, বলো। এই নাও দলিল। আজ রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার এই বুকের মাঝখানে দেখতে চাই। তাই হবে গো কিশোর বাবু। আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আজ রাত 10টার পরে জন্ম নেবে এক নতুন চম্পা। পুরুষের লালসারা করে সে একটু একটু করে নিজেকে আহুতি দেবে। যে দেহটা আজ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষের ভোগে লাগেনি, সেই দেহটা সত্যি তোমার ভোগে লাগবে চম্পা। আজ রাত 10টার পর পতিতা হবে কিশোর বাবু, পতিতা পতিতা পতিতা। পতিতা নয়, এই পৃথিবীতে কেউ পতিতা হয়ে জন্মে না। তোমার তোমার নিজেই নারীর কাছে পতিত হতে যাই বলে নারীকে হতে হয় পতিতা। ছি বাবা ছি, ওই নোংরা মানুষগুলোকে সমর্থন করে কোনো কথা তুমি বলবে না বাবা। ওরে মা, নোংরা উতুত হলেও ওদের মন আছে, পাপ পুণ্যের বোধ আছে, নেই অন্যায়ের বিচার আছে। যাই থাকুক বাবা, তুমি আর ওদের কথা ভাববে না, ওখানে আর যাবে না। এখন তুমি আর আমি দুজনকে নিয়ে বাঁচার চেষ্টা করবো বাবা। তাই হবে রে মা, তাই হবে। বাবা আমি তো ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি যাকে খুঁজছিলাম তাকে বলতে পাবো না। কি খুঁজছিলে বাবা? বলো না বাবা, তুমি কি খুঁজছিলে বলো? ওই বাইজিদের মধ্যে কি তোমার কোনো চেনা মানুষ আছে বলো, তাদের তুমি খুঁজছিলে? শুনতে চাস রে মা, শুনতে চাস না? তাহলে হয়তো অনেক পুরনো পরিচয়টা এই একটার মধ্যে বদলে যাবে। বাবা তবু তোমাকে বলতে হবে বাবা, তবু তোমাকে বলতে হবে। বলো কি খুঁজছিলে বলো বাবা, বলো। সে যে আমার রক্তে মাংসে জড়িয়ে আছে, সে যে আমার আত্মার চেয়েও আপন হয়েছে, আমার কেউ নয়। এখানে আমি একটা দিনও থাকতে পারবো না বাবা, এখানে পরিবেশ আমার দম বন্ধ হয়ে আসছে। কেন রে মা, কেন? কি হয়েছে আমায় বল। ওই ছেলেটা কি তোকে আবার কিছু বলেছে? না বাবা, সে আর কোনোদিন আমাকে বিরক্ত করতে আসবে না। তার ভালোবাসার ছবিটা দিয়ে বিশ্বাসঘাতকতায় বদলে গেছে বাবা। মা, আমি কিছুই বুঝতে পারছি না। উদাস একটা বাইজি মেয়েকে ঘরে জায়গা দিয়েছে এবং স্বামী স্ত্রীর মতন ওরা বসবাস করছে। উদাস একটু একটু করে নিজেকে নরকের অন্ধকারে নামিয়ে দিয়েছে। না, উদাস নিচে নামেনি। উদাসের গায়ে কোনো কাদার আঁচড় লাগতে পারেনি। দেবতার গায়ে কোনোদিন কাদার আঁচড় লাগতে পারে? কেন এসেছো তুমি আমাদের এই বাড়িতে? বেরিয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে থেকে বেরিয়ে যাও। না রূপা না, তুমি আমাকে হাজার অপমান করলে ওই বাড়ি থেকে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। তুমি সেই চম্পা বাই না? হ্যাঁ, আমি তো তোমায় ঠিক চিনতে পেরেছি। তোমার সেই প্রথম মেয়ে ফেলে আমি তো গান শুনতে গিয়েছিলাম। হ্যাঁ বাবু, আমিও আপনাকে চিনতে পেরেছি। সেদিন আপনি আমাকে মা বলে ডেকেছিলেন। আজ সেই অধিকারী আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন বাবু? বলো মা, বলো। সেদিনও আমি তোমায় এতটুকু অপমান করি, আজও করবো না। কি চাও বলো মা, বলো। আমি রূপাকে উদাসের জন্য ভিক্ষা চাই বাবু। উদাসকে ভুল বুঝে রূপা চলে এসেছে, তাই আমি চাই ওর ভুল ভাঙিয়ে আপনি রূপাকে উদাসের সঙ্গে বিয়ে দিয়ে দিন। কিছুতেই না তো। আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে যে তোমার সঙ্গে ঘর করছে, ভালোবাসতে পারি তোমাকে? কারো ভালোবাসা পাওয়ার কপাল যে আমার নেই রূপা। বাবু
আপনি তো জানেন বাবা, আপনি তো খুব ভালো করে জানেন পুলিশের তাড়া খেয়ে কেমন করে ইউসুফের হাত ধরে সেদিন মাইফিল থেকে আমি বেরিয়ে গেছিলাম। তারপর পুলিশের ভয়ে ইউসুফ আমাকে ওই উদাসের ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর উদাসের বাড়িওয়ালা উদাসের বউ মনে করে ভুল করে বসেছে। উদাসের চরিত্রে কোনো কলঙ্কের কালি নেই। একটা বাইজিকে যে দেবীর আসনে বসাতে পারে সে তো নিজেই দেবতা বাবু। কিন্তু তুমি যে উদাসের সম্বন্ধে